কিন্তু তাকে কল করলাম বহুবার, তবে রিসিভ করলো না। 7টা থেকে 9টা পর্যন্ত তাকে কল করেছি, তবুও সে রিসিভ করলো না। 9টার সময় আমার ডিউটি, আমি কাজে লেগে যাই। প্রায় 10টার সময় দেখি ঋষিকা আমাকে কল করে। তারপর আমি বললাম, এতক্ষণ কলটা রিসিভ করোনি কেন? কতবার কল করেছি বলো তো? তারপর ঋষিকা বলল, আজকে ঘুমটা আমারে ছাড়েনি, তার জন্য দেরি হয়ে গেছে, বাদ দাও। কি করছো তুমি? আমি বললাম, এই তো কাজ করছি। ঋষিকা বলল, খাওয়া দাওয়া করেছো? আমি বললাম, হ্যাঁ খাওয়া দাওয়া করেছি। তুমি? এরপর ঋষিকা বলল, না আমি খাওয়া দাওয়া করিনি, তবে করবো। আমি বললাম যে ঠিক আছে, যাও খাওয়া দাওয়া করো। এইভাবেই সেদিন দিনটা চলে যায়। তারপর প্রতিনিয়তর মতো সন্ধ্যার দিকে আমি চায়ের দোকানে চা খেতে চলে যাই। আমি চা খাচ্ছি, আর ওই সময়তে দেখি ঋষিকার বান্ধবী নাইমা ফোন করে আমাকে। আমি ফোনটা রিসিভ করে নিই। রিসিভ করার পর বলি, হ্যাঁ নাইমা বলো। তারপর নাইমা বলল, চিনতে পেরেছেন আমাকে? আমি বললাম, কেন চিনতে পারবো না, তুমি তো ঋষিকার বান্ধবী তাই না? তারপর নাইমা বলল, হ্যাঁ ঠিকই চিনতে পেরেছো। তোমাকে একটা কথা বলবো, তবে হ্যাঁ ঋষিকাকে কোনো কিছু বলতে পারবা না। যদি তুমি আমাকে বোন মনে করো, তবে তোমাকে সবকিছু বলবো আমি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বলবো না, তুমি বলো। তারপর নাইমা আমাকে একের পর এক সবকিছু বলতে শুরু করলো। কালকে যখন তোমার সঙ্গে কোরআন শরীফের কসম কেটে সবকিছু বলছিল, সব মিথ্যা। তখন আমি ঋষিকার পাশেই ছিলাম। তারপর তোমার সঙ্গে কথা বলার শেষে ঋষিকা আবারও যায় জালসায়, আর সে ওই ছেলেটার সঙ্গে আবারও দেখা করে। কালকে তুমি যা শুনতে পেয়েছো সবকিছু সত্যি, একটাও মিথ্যা নয়। আর রাত্রে কলটা তোমার ঋষিকায় কেটেছিল। যখন কলটা কাটে তখনও ঋষিকার পাশেই ছিলাম আমি। নাইমার মুখ থেকে এসব কথা শুনে আমার বুকটা পুরো কেঁপে উঠলো, যে ঋষিকা এত বড় বেইমানি করতে পারলো আমার সঙ্গে। তাছাড়াও সে কোরআন শরীফের কসম কেটে বলল সে আমাকেই ভালোবাসে, আর যা শুনেছি আমি সব মিথ্যা। মেনে নিয়েছিলাম, কিন্তু ঋষিকা যে আমাকে এভাবে ঠগাবে আমি কল্পনাও কখনো ভাবতে পারিনি। তারপর নাইমার কলটা কেটে আমি সঙ্গে সঙ্গে ঋষিকাকে কল করি, আর তাকে আমি বলি, মিথ্যাবাদী, বেঈমান, ছলনাময়ী, তুমি শুধু আমার সঙ্গে বেইমানি করনি, তুমি কোরআন শরীফকে অপমান করেছো। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখা যাবে না। তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা লাগছে। আজকে থেকে তুমি আমাকে আর কখনোই কল দিবা না। এইভাবে তার সঙ্গে কথা বলে ফোনটা কেটে দিই। সে আমাকে বারবার কল করে, কিন্তু আমি কলটা রিসিভ করি না, বারবার কেটে দিই। এরপর থেকে হোয়াটসঅ্যাপে সে আমাকে একটা ভিডিও পাঠায়। ভিডিওটা এমনই ছিল, সে কান্না করতে করতে বলছে, যা হয়েছে আমার ভুল হয়েছে, যা করেছি আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এরকম করব না। এই কোরআন শরীফের কসম কেটে আবারও বলছি তোমায়, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে সে অনেকক্ষণ কোরআন নিয়ে কান্না করেছে। তারপর সে ভিডিওটা আমাকে পাঠিয়েছে। আমি তো তাকে ভালোবাসি, ক্ষমা না করে থাকতে পারলাম না। তারপর আমি তাকে বললাম যে আমার কাছে শুধু ক্ষমা চাইলে হবে না, তুমি কোরআন নিয়ে মিথ্যা কথা বলেছো, উপরওয়ালার কাছে তুমি ক্ষমা চাও, আর কখনো তুমি এরকম করবা না, তোবা করো। তারপরে আবারও তার সঙ্গে কথা বলতে শুরু করলাম। এইভাবে তার সাথে আমার মাঝে মাঝে ঝগড়া হতো, কিন্তু সে যতবারই ঝগড়া করতো ততবারই সে কোরআন শরীফের কসম কেটে সবকিছু ঠিক করতো। সে ছোট ছোট ঝামেলাতেই কোরআন শরীফের কসম কেটে ফেলতো। এইভাবে প্রায় 2 বছর কেটে যায়। একদিন ঋষিকা বলল, তুমি আসো, তোমার সঙ্গে আমি দেখা করব। আমি বললাম, কিছুদিন সময় দাও, অবশ্যই তোমার সঙ্গে দেখা করব। তারপরে তার কাছে আমি 1 মাস সময় নিলাম, কারণ তার সঙ্গে দেখা করতে গেলে তো হাতে টাকা লাগবে, আর সেই সময় আমার কাছে টাকা ছিল না। তখন আমি বাড়িতে ছিলাম, আমি বিদেশে যাইনি। তারপর আমি বাড়িতে মন দিয়ে রাজমিস্ত্রি কাজ করতে শুরু করলাম। তার সঙ্গে দেখা করতে যাবো বলে টাকা জমাতে লাগলাম। প্রায় 1 মাস কাজ করার পর 15,000 টাকা হয়। তারপর একদিন আমি ঋষিকাকে কল করলাম। এরপর বললাম, কবে আসবো বলো তোমার সঙ্গে দেখা করতে। এরপর ঋষিকা বলল, তুমি 15ই আগস্টে আসো দেখা করতে, 15 আগস্টে তোমার সঙ্গে সারাদিন ঘুরবো। এরপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমি 14ই আগস্টে আমি বাড়ি থেকে রওনা দিয়ে দিই তার সঙ্গে দেখা করার জন্য। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমার বাড়ি ছিল আসাম, আর মেয়েটির বাড়ি ছিল মুর্শিদাবাদ। এরপর আমি 15ই আগস্টে দুপুরবেলায় আমি পৌঁছে যাই। তার সঙ্গে আমার দেখা হয় প্রথম। এতদিনের সম্পর্ক আজকে আমরা প্রথম দেখা করলাম। সেদিন আমরা অনেক ঘোরাঘুরি করলাম। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, মুর্শিদাবাদে আমার একটা বন্ধু ছিল, ওর সঙ্গে আমি যোগাযোগ করে এসেছি। আমি যেই কদিন থাকবো ওই বন্ধুটার সঙ্গেই থাকবো। তারপর ওই বন্ধুটার আমি সেই দিন ওখান থেকে বাড়ি চলে আসি। আর ঋষিকাকে বললাম, আজকে তুমি বাড়ি চলে যাও, আজকে অনেক ক্লান্ত, আমি অনেক দূর থেকে এসেছি, কালকে তোমার সঙ্গে ঘুরবো। এই বলে বন্ধুটার সঙ্গে আমি চলে আসি। পরের দিন সকালে আমি 10টার সময় বেরিয়ে চলে আসি। তারপর ঋষিকা আমাকে ঘুরতে নিয়ে যায়, অনেক অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়। আমি তো সবকিছু চিনি না। এভাবে তার সঙ্গে আমি 1 দিন না 2 দিন না 15 দিন মতো ঘুরলাম। এক সময় আমার হাতে আর টাকা নাই, সব টাকা শেষ। তারপর ঋষিকাকে বললাম, ঋষিকা আমি তো বাড়ি যাব, কিন্তু আমার কাছে টাকা শেষ হয়ে গেছে, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি বাড়ি চাই। তারপর ঋষিকা বলল, এখন তো আমার কাছে নাই, তবে দেখছি। আবার কিছুক্ষণ পর ফোন করে বলে, আমি টাকা ম্যানেজ করতে পারলাম না। আমি ঋষিকাকে বললাম, তুমি আমার থেকে যখন টাকা চাও তখনই দিই, আবার তোমাকে দিব, কিন্তু এখন আমাকে দাও, এখন আমি বাড়ি চাই। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, ঋষিকা আমার থেকে যখন যত টাকা চেয়েছে তখন তত টাকাই দিয়েছি। ভেবেছিলাম এই কথাটা বলবো না, কিন্তু এটাও বলে গেলাম। এই 1.5 বছরের মধ্যে
প্রায় 3 লাখ টাকা ওর পেছনে আমি খরচ করেছি। আমি যা কাজ করতাম এখানে শেষ হয়ে যেত, বাড়িতে তেমন কিছুই দিতে পারতাম না। বাড়ি থেকে অনেক বকা দিত যে এত কাজ করছিস, এত টাকা কোথায় যাচ্ছে। আমি কোনো উত্তর দিতে পারতাম না। তো যাই হোক, তারপরে সে আমার হাতে 300 টাকা ধরাই দেয় আর বলে এটা নিয়ে চলে যাও। এটাই আমি ম্যানেজ করতে পারলাম, তার বেশি পারলাম না। কি আর করার। তারপরে আমি ওখান থেকে বাড়ি যাই না, একটা ঠিকাদারকে ফোন করি। তারপর ওর থেকে আমি অ্যাডভান্স নেই আর মুর্শিদাবাদ থেকে আমি চলে যাই ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে আসার পর কয়েকদিন যাওয়ার পর একদিন ঋষিকার সঙ্গে আমি কথা বলছি আর ওই সময় ঋষিকার মাসি ফোন করেছে। ঋষিকা বললো মাসি ফোন করছে। আমি বললাম যে ঠিক আছে ধরো, কিন্তু আমাকে লাইনে নিবা। তারপর ঋষিকা আমাকে লাইনে নেয়। ঋষিকার মাসি বলে কার সঙ্গে কথা বলছো? তারপর ঋষিকা বলে একটা ছেলের সঙ্গে, ওকে আমি ভালোবাসি। তারপর ঋষিকার মাসি বলে এই ছেলে, তুমি যে ওকে ভালোবাসো, তোমার বাড়ি কোথায়? তারপর আমি বললাম আমার বাড়ি আসাম। তারপর ঋষিকার মাসি বলল এত দূরে তো আমাদের মেয়েকে বিয়ে দিতে পারবো না, তুমি যদি ওকে সত্যি ভালোবেসে থাকো তুমি কি এই মুর্শিদাবাদের জায়গা কিনে বাড়ি করতে পারবা? তারপর আমি একটু কষ্টই পেলাম, আবার বললাম অবশ্যই, কেন পারবো না, ঋষিকা যদি আমার সঙ্গে থাকে আমি সবকিছু করতে পারবো। কিন্তু আস্তে আস্তে ওর মাসি এমন ভাবে কথা বলছিল আমার মাথাটা গরম হয়ে গেছিল। তারপর ঋষিকাকে আমি বললাম তোমার মাসির ফোনটা তুমি কেটে দাও। তারপর ঋষিকার মাসি বলে কেন ফোন কাটবে? আমি ঋষিকাকে আবারও বললাম তুমি ফোন কাটবা না, আমি তোমাকে ব্লক করে দেবো। তারপর ঋষিকার মাসি ফোনটা কেটে দেয়। এরপর ঋষিকাকে আমি অনেক কথা শোনাই, তুমি কি আমার কাছে টাকার বিনিময়ে বিক্রি হবে? তারপর ঋষিকা বলে তুমি আমার মাসির কথা মাইন্ড করছো কেন? আমি বললাম করবো না কেন। ঋষিকা আবারও বলে আমি তো তোমাকে ভালোবাসি, কে মানবে কে মানবে না এসব আমি কিচ্ছু দেখবো না, তোমার সঙ্গে আমি প্রয়োজন হলে পালিয়ে বিয়ে করবো। এইভাবেই কেটে যায় আরো কয়েক মাস। একদিন সকালের দিকে ঋষিকা বলল আমাকে 5 লাখ টাকার মতো দাও তো, আমি কিছু শপিং করবো। আমি বললাম যে ঠিক আছে দিয়ে দিচ্ছি। তারপর ওকে 5 লাখ টাকা দিয়ে দিই আর আমি ডিউটিতে লেগে যাই। সেদিন ফোনটা আমি রেখে দিয়েছিলাম। তারপর টিফিন টাইমে টিফিন করার পরে ওকে আমি হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ভিডিও কল লাগিয়ে দিই আর ঋষিকা কিন্তু বুঝতে পারে না যে আমি ভিডিও কল করেছি। তারপর ও সে ভিডিও কলটা রিসিভ করে নেয়। তারপর আমি যা দেখলাম আমার বুকটা আবার কেঁপে উঠলো। আর কত সহ্য করব? এইসব দেখার পর আমার বুকটা পুরো কেঁপে উঠলো, আমি সহ্য করতে পারলাম না। সে সঙ্গে সঙ্গে বুঝতে পেরে ক্যামেরাটাকে অফ করে দেয় আর মিউট করে থুয়ে দেয়, ফোনটা কাটেনি। তারপর আমার বুকের ভিতরে এমন ভাবে যন্ত্রণা উঠলো আমি সহ্য করতে পারলাম না, ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দিয়েছি তবু সে একবারও ফোন করেনি। আমি চিৎকার করে কান্না করছি। একটা ভাই এসে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে? আমি সবকিছু তাকে খুলে বললাম এরকম এরকম ব্যাপার। তারপর ভাইটা বললো তোমাকে আর কাজ করতে হবে না, তুমি রেস্ট নাও। তারপর আমি আর কাজ করলাম না। 2টো থেকে তাকে কল করি সন্ধ্যা পর্যন্ত, সে কলটা রিসিভ করলো না। তারপর হঠাৎ করে দেখি নাইমা আমাকে কল দেয়। তারপর নাইমা বলে তোমাকে আজকে আমি সবকিছু খুলে বলবো, তোমার থেকে আমি আর কোনো কিছু লুকাবো না। আসলে আজকে ঋষিকা তোমার থেকে টাকা নিয়ে আরেকটা অন্য ছেলের সঙ্গে দেখা করতে এসেছিল। ওই ছেলেটা না, আজকে ছেলেটা অন্য। তুমি যখন ওকে ফোন করেছিলে, তুমি যখন বুঝতে পেরেছিলে তখন আমি ওর পাশে ছিলাম। এরপর ওই ছেলেটার সঙ্গে দেখা করার পর তোমাকে মারার জন্য গুণ করতে গেছিল। আমি সবকিছু দেখছিলাম, আমার কিছু করার নাই। তুমি বিশ্বাস করো আমার বুকটাই কেঁপে উঠেছিল ঋষিকার এইসব আচরণ দেখে। নাইমার মুখ থেকে এসব কথা শুনে আমি আর সহ্য করতে পারলাম না। কোরআন শরীফের কসম কেটে শতবার বলেছিল আমি তোমাকে ভালোবাসি। সে তো আমাকে ভালোবাসলোই না, আমার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে কালো জাদু করে গুণ করে মেরে ফেলতে চাইলো। আরে পাগলি, আমাকে গুণ করা লাগতো না। তুই যদি আমাকে একটিবার বলতি আমাকে আর বিরক্ত করো না, আমি তোমাকে আর বিরক্ত করতাম না। আরে পাগলি, তুই যদি একটিবার বলতি তুমি বেঁচে থাকলে আমার বড় ক্ষতি, তাহলে আমায় গুণ করতে হতো না, আমি নিজেই মরে যেতাম। আমার সব স্মৃতিগুলো মনে পড়ছে, তার সঙ্গে দেখা করা, কত গল্প করা, কত আড্ডা দেওয়া, কত তার মিথ্যে আশাগুলো বেঁধেছিলাম বাসা। আরে পাগলি, তোকে তো তখনই প্রমাণ দিয়ে দিয়েছিলাম তোকে আমি কতটা ভালোবাসি। কতটা ভালোবাসলে এত দূর থেকে তোকে আমি দেখতে আসি। কতই না কোরআন শরীফের কসম কেটে বলেছিল আমাকে ভালোবাসি। আমি কান্না করেছি, অনেক কান্না করেছি। একটা মানুষ মারা গেলে যেভাবে কান্না করে আমি সেইভাবে কান্না করেছি, তবু তার চোখে বিন্দু পরিমাণ মায়া দেখিনি। আমার কাছে প্রশ্ন একটাই, মানুষটা এইভাবে বেমানি করলো কিভাবে? এত কিছু, এত ভালোবাসতাম। তো এই ছিল আজকের গল্প। গল্পটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আর এরকম নতুন নতুন গল্প দিতে চাইলে পেজটিকে ফলো করে আমাকে নক দিবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।